পুরো ভারতবর্ষ থেকে বাছাই করা ছাকা ট্যালেন্টসগুলো সব বম্বেতে আসছে। এবার সেই জায়গাটার ফাইটটা ভেবে নাও কতটা টাফ। আমি যদি জিজ্ঞেস করি মুম্বাই তোমাকে কি কি দিয়েছে? আমি কিন্তু কোনোদিন ইফটিজিংয়ের শিকার হইনি। আমি কোনোদিন কেউ গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে তার শিকার হইনি। ডে টু ডে লাইফ ইজ মাচ সেফার দেন এনি আদার সিটি ইন দ্য কান্ট্রি। সেটা পুরো ভারতবর্ষের সমস্ত স্টেট এটা স্বীকার করে। মিউজিশিয়ান অনেক বড় বড় মানুষ হয়েছে, কিন্তু হিরো মিঠুন চক্রবর্তী ছাড়া আমি সেই স্টারডামটা কাউকে পেতে দেখিনি। যাই হোক, আমি বলছি এই শহরের স্ট্রাগল আর মুম্বাইতে গিয়ে প্রতিষ্ঠা পাওয়া স্ট্রাগল, এই দুটো কীরকম আলাদা। আর 2 নম্বর কথা, কলকাতা থেকে গিয়ে মুম্বাইতে প্রতিষ্ঠা পাওয়াটা কতটা কঠিন হয়? প্রথমত সবার আগে যেটা বুঝতে হবে যে মুম্বাইটা তো একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম। মুম্বাইতে কাজ করবে মানে যে তুমি একটা দেশকে সার্ভ করবে, মানে দেশের কেটার করবে। সব ফিল্ডের জন্যই তাই, শুধু মিউজিক না, যে সিনেমা করবে তার জন্য, যে বিজনেস করবে তার জন্য, যে অভিনয় করবে তার জন্যও তাই, যে মডেলিং করতে চায় তার জন্যও তাই। তার কারণ হচ্ছে পুরো ভারতবর্ষ থেকে বাছাই করা ছাকা ট্যালেন্টসগুলো সব বম্বেতে আসছে। এবং দেখো তুমি কলকাতাতেই মিউজিক্যাল ট্যালেন্টের এত ভিড়, সবাই এত ভালো গাইছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তুমি হারমোনিয়ামের আওয়াজ শুনবে। সেই বাড়ি থেকে একটি ছেলে বা একটি মেয়ে উঠে আসছে যে দারুণ গিটার বাজায় বা দারুণ গান গায় বা দারুণ দেখতে। এইবার এইরকম সারা ভারতবর্ষের সমস্ত স্টেট থেকে যারা আছে, যারা সেই সাহসটা করতে পারছে বা সেই মানে প্যাশনটা রাখতে পারছে, তারা কিন্তু সবাই বম্বেতে আসছে। এবার সেই জায়গাটার তুমি মানে ফাইটটা ভেবে নাও কতটা টাফ, মানে বেস্ট অফ দ্য বেস্ট। তো সেই একটা প্রথম স্ট্রাগল মানে লেয়ার নাম্বার 1, দ্যাট ইউর কম্পিটিশন ইজ হায়ার। লেয়ার নাম্বার 2 হচ্ছে মুম্বাই পারতপক্ষে মানে একটা অসম্ভব শহর টু লিভ, বিকজ ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। যদিও এখন ভারতবর্ষের সমস্ত মানে মেট্রোপলিটন সিটিগুলোর এক্সপেন্স মোটামুটি কাছাকাছি হয়ে গেছে, মানে যেখানেই উবার ওলা এসে গেছে সেখানেই সবারই এক্সপেন্সটা মোটামুটি সিমিলার। বাট মুম্বাইয়ের রিয়েল এস্টেট প্রচণ্ড এক্সপেন্সিভ, বাড়ি ভাড়া দেওয়াটা বিকামস আ ভেরি বিগ ডিল, সবটাই এক্সপেন্সিভ। এবার ওই এক্সপেন্সটাকে ফাইট করাটা না আমাদের মতন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকজনদের বাবা মায়েদের পক্ষে একটা দুঃস্বপ্ন। এবং আমাদের প্রথম দিকটা এই জায়গাটা থেকেই প্রচুর লোক সাহসটা করতে পারছে না বা করেও পিছিয়ে আসছে, এই জায়গাটা তৈরি হচ্ছে। এটাও একটা সত্যি, এই সত্যিটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি যদি জিজ্ঞেস করি মুম্বাই তোমাকে কি কি দিয়েছে, মানে ফেম, নাম, এগুলো ছাড়াও শহরের ভাইবসটা তোমাকে কি কি দিয়েছে? মুম্বাই যে ফ্রিডমটা দিয়েছে না, অ্যাজ আ উইমেন আমি এত সেফ ফিল করি ওই শহরে। ফরচুনেটলি এখন এই কথাটা খুব প্রাসঙ্গিক, এটা প্রাসঙ্গিক একটা কথা, ওই জন্য বলছি। আমি মুম্বাইতে রয়েছি মানে 17 বছর। আমি খুব সম্প্রতি গাড়ি কিনেছি, তার আগে পর্যন্ত আমি বলছি আমার যখন সারিকে ফলসা রিলিজ হয়েছে, সারিকে ফলসা রিলিজ হওয়ার পর ইনফ্যাক্ট গেরুয়া রিলিজ হয়েছে যখন 2015-তে, তারপর আমি গেরুয়ার জন্য যে সমস্ত আওয়ার ফাংশনে নমিনেটেড হয়েছি আমি ট্যাক্সিতে করে গেছি। সেই অবধি আমার কাছে গাড়ি ছিল না। কিন্তু এটা বলার প্রসঙ্গ এটাই যে আমি সবসময় রিক্সা বা অটোতে বা মানে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতাম। আমি কোনো দিন আনসেফ ফিল করিনি। এবং আমাদের স্টুডিও আওয়ার্স খুব র্যান্ডম হয়। গান গাইতে ঢুকলাম রাত 9টার সময়, বেরোচ্ছি তখন বাজে রাত 1:30। ফ্লাইট আছে, শো করতে যাব, ফ্লাইট হয়তো সকাল 6টায়, বেরোতে হবে বাড়ির থেকে ভোর 4টে। বাট লাকিলি আমি তো 17 বছর আগে বম্বেতে গেছি, মানে আমি তো ওলা উবরের জামানাটা দেখি, মানে ওলা উবরের প্রিভিয়াস ওলা উবার জামানাটাও দেখেছি, যেখানে ওলা উবার ছিল না, মিটার ট্যাক্সি ছিল, রিক্সা ছিল, আমি সেই সময়টাও দেখেছি। আমি কিন্তু কোনো দিন ইফটিজিংয়ের শিকার হইনি। আমি কোনো দিন কেউ গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে তার শিকার হইনি। আমি কোনো দিন কেউ আমার অটোর পাশে বাইক চালাচ্ছে এবং আমি ভয় পাচ্ছি, এরকম জায়গা তৈরি হয়নি। এটা কিন্তু আমাকে বলতেই হবে, এটা কিন্তু কখনো হয়নি, কোনো দিনও না, নেভার। এবারে তাহলে কি মানে এটা বলা যায় যে মানে
পুরো মহারাষ্ট্র ভীষণ সেফ, আমি সেটা বলতে পারবো না। আমি মুম্বাই অ্যাজ এ সিটি যেটুকু দেখেছি সেটাতে আমি এটাই বলবো যে সিটি লাইফ অফ মুম্বাই ইজ ভেরি ভেরি সেফ ফর উইমেন। এবং সেই সেফটিটা একটা মেয়েকে নিজের মানে পাখা ছাড়িয়ে উঠতে যেটা শেখায় সেই জিনিসটা কিন্তু দিয়েছে আমাকে মুম্বাই, সেই স্বাধীনতাটা এবং সেই মানে জোরটা। মানে তুমি বিশ্বাস করতে পারছো, আমি রাত্রি 1:30টার সময় 2টোর সময় যখন স্টুডিও থেকে বেরোই, আমার স্টুডিওতে যে মানে পুরুষ বন্ধুরা যারা রয়েছে তারা কেউ কোনোদিন জিজ্ঞেস করে না কীভাবে বাড়ি যাচ্ছিস, জিজ্ঞেস করে না, বিকজ প্রয়োজন নেই। এরকম নয় যে কেউ আমাকে বাড়িতে ছেড়ে দিলে কোনো প্রবলেম হবে, না ছেড়ে দিলেও কোনো প্রবলেম নেই, আমি নিজে চলে আসতে পারবো। এক্স্যাক্টলি, কেউ কনসার্ন নয় যে আমি বাড়ি কী করে মানে কীভাবে পৌঁছবে, এই ব্যাপারটা নেই। কিন্তু এটা সত্যি, এটা সব শহরেই আসাটা প্রয়োজন। এবং যারা বোম্বেতে বহু বছর রয়েছে যে মেয়েরা, তারা সবাই এই ব্যাপারে সহমত হবে। আমি নিজেও দেখেছি যে এক্স্যাক্টলি রাত্রেও যথেষ্ট ভিড়, যথেষ্ট ট্রাফিক, ভিড়ের থেকেও বড় কথা ভিড়, সমস্ত জায়গাতেই কোনো চাপের ব্যাপার নেই, একদম নেই। এবারে সেটাই তাই বলে কি ক্রাইম হচ্ছে না, সেরকম নয়, হতেই পারে, কিন্তু ডে টু ডে লাইফ ইজ মাচ সেফার দেন এনি আদার সিটি ইন দ্য কান্ট্রি। সেটা পুরো ভারতবর্ষের সমস্ত স্টেট এটা স্বীকার করে যে মুম্বাই অ্যাজ এ সিটি ইজ ভেরি সেফ ফর উইমেন। এই যে ধরো সোশ্যাল মিডিয়া এখনকার যুগে, এখানে পজিটিভ কমেন্টস আসে, নেগেটিভ কমেন্টস আসে, সমালোচনা সঙ্গীত শিল্পী হিসেবে তুমি কিভাবে হ্যান্ডেল করো? আসলে সঙ্গীতের সমালোচনা তো করে না কেউ, মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যেটাকে বলে সেটা খুব কম মানুষ করে, অধিকাংশটাই হচ্ছে অক্ষমের চিত্ত বিনোদন। এটা শুনলে আরও ট্রোলড হব আমি, কিন্তু আমার বাবা এই কথাটা খুব বলেন যে একটা জিনিস আছে সেটাকে বলা হচ্ছে অক্ষমের চিত্ত বিনোদন। এবার যে অক্ষম তার একটা চিত্ত বিনোদনের জায়গা লাগে, তো সেই চিত্ত বিনোদনটাকে যে তার থেকে একটু সক্ষম তাকে গালিগালাজ করে সেই বিনোদনটা পেতে চায়। তো এবারে হয়তো এটা নিয়ে অনেক লেয়ারের কোয়েশ্চেন্স হতে পারে যে তাহলে কি আমাদের শ্রোতাদের কোনো অধিকার নেই আপনাদের গান ভালো লাগছে বা খারাপ লাগছে বলার? নিশ্চয়ই আছে। যেমন আমার মঞ্চে দাঁড়িয়ে যারা দর্শক শ্রোতা আছে তাদেরকে অ্যাড্রেস করার একটা সার্টেন ল্যাঙ্গুয়েজ বা একটা সার্টেন ওয়ে হওয়া উচিত। সেটা যদি না হয়, আমি ধরুন স্টেজে গিয়ে খুব একটা ভীষণই ক্যাজুয়ালি বয়সে বড় লোকেদেরকে তুই তাকারি করে কথা বললে সেটা যেরকম আপনারা শ্রোতা দর্শক হিসেবে নিতে পারবেন না, ঠিক তেমনই একজন আর্টিস্টের সঙ্গে যদি খুব মানে অমার্জিতভাবে কথা বলা হয়, এটা ধরে কেন নেওয়া হয় যে সে আর্টিস্ট নিতে পারবে? এক্স্যাক্টলি, নিতে পারবে না। তো নিতে না পারার তো মানে কি বলবো, পরিসীমা ক্রস করে চলে গেছি আমরা। এখন আমরা আস্তে আস্তে খুবই ইনডিফারেন্ট হয়ে যাচ্ছে এই ব্যাপারটা থেকে। মানে আমরা যারাই মানে এই জনপ্রিয় গণমাধ্যমের সঙ্গে জড়িত, পপুলার সোশ্যাল সিস্টেম বা ওয়ার্ক, যেটাকে আমরা সো কল্ড গ্ল্যামার ওয়ার্ল্ড বলি, আমরা মানে মোটামুটি গায়ের চামড়ার পরত মোটা হতে হতে মানে এটা কিন্তু মানে টু সাম লেভেল আমার মনে হয় মানে মানসিক স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো জিনিস নয়, মেন্টাল হেলথের জন্য। কারণ পড়লে মাথা খারাপ হয়ে যাবে। একটা মানুষ যদি সারাক্ষণই কিছু একটা গান, কবিতা, নাচ, অভিনয় যাই সে একটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে, লেখা, তার নিজের কোনো মানে মন্তব্য, তাতেই যদি সারাক্ষণ 50টা কমেন্টসের মধ্যে 15টা কমেন্টস যদি তাকে বিভিন্নভাবে ছোট করে এবং নানান রকমভাবে খারাপ করে তার পারিবারিক ব্যাপার টেনে এনে সেগুলো নিয়ে কথা বলে লেখা হয়, সেটা পড়তে পড়তে একটা সময় প্রথমে ভীষণ কষ্ট হয়, তারপরে কান্না পায়, তারপরে আস্তে আস্তে মানুষ সেটা নিয়ে একদমই উদাসীন হতে শুরু করে। এই উদাসীনতাটা যদি সোশ্যাল মিডিয়া থেকে গড়িয়ে নিজের ব্যক্তিগত জীবনে এসে যায়, তাহলে ভাবো এটা কতটা খারাপ একটা প্রভাব, যে তুমি ব্যক্তিগত জীবনেও হঠাৎ করে উদাসীন হতে শুরু করেছো। লোকজন কে কি বললো, ভালো বললো, খারাপ বললো, তারপর হঠাৎ দেখা গেল যে বাড়ির লোকের শরীর খারাপ হলো কি হলো না, তুমি উদাসীন হয়ে যাচ্ছ। ইউ নেভার নো। আমরা এটা বছরের পর বছর প্র্যাকটিস করতে করতে হয়তো এরকম জায়গায় পৌঁছে গেলেও যেতে পারি। সেটা নিয়ে যদিও সেটা খুব লম্বা একটা সময়ের পরে হয়তো হবে বা হবে না, আই ডোন্ট নো, বাট এই কালচারটা
বন্ধ হওয়া উচিত বা আস্তে আস্তে কমে যাওয়া উচিত। যদি এটা ট্রেন্ড হয়ে থাকে যে মানে সোশ্যাল মিডিয়াতে গিয়েই আমি কিয়ারা আদবানিকে প্রচুর গালিগালাজ করে বেরিয়ে এলাম, এটা যদি একটা ট্রেন্ড হয়, যেরকম সব ট্রেন্ড গিয়ে শেষ হয়, এই ট্রেন্ডটাও শেষ হয়ে যাওয়া উচিত একটা সময় পরে গিয়ে। এক্স্যাক্টলি। মানে কিয়ারা আদবানি তোমাকে বাড়িতে এসে কিস্তি করতে পারছে না বলে তুমি কিয়ারা আদবানিকে কিস্তি করো না, এটা হওয়া উচিত আমার মনে হয়।